13 জন মানুষের নিথর শরীর যখন জলের তলা থেকে ভেসে উঠছে তখন গোটা দেশ স্তব্ধ। কিন্তু ট্র্যাজেডি আর রহস্যের জালটা তখনই আরও জটিল হয়ে গেল যখন দেখা গেল জলের গভীরে তলিয়ে যাওয়া সেই বিলাসবহুল ক্রুজের স্টোর রুমে একটা মস্ত বড় তালা ঝুলছে। আর সেই তালার পেছনে কি লুকিয়ে ছিল জানেন? এমন একটা জিনিস যা হয়তো ওই প্রতিটি মানুষের প্রাণ বাঁচাতে পারত। কিন্তু তদন্তে যখন জানা গেল যে এই ক্রুজটির আইনিভাবে জলে নামারই কোনো অধিকার ছিল না এবং দুর্ঘটনার ঠিক 2 মাস আগে স্বয়ং রিসর্ট ম্যানেজমেন্ট লিখিতভাবে জানিয়ে দিয়েছিল যে এই জলযানটি একটি জীবন্ত মৃত্যুর ফাঁদ, তখন পুরো ঘটনা একটা মারাত্মক মোড় নিল। তাও কেন 41 জন মানুষকে নিয়ে মাঝ নদীতে রওনা দিল এই ক্রুজ? এটা কি শুধুই প্রাকৃতিক তাণ্ডব নাকি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড? নমস্কার, আমি তন্ময় বিশ্বাস। আর এমন বাস্তব ঘটনার গভীরে যেতে যদি আপনারও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ঘটনার সবচেয়ে অদ্ভুত অংশটা এখনও সামনে আসেনি। আজকের গল্পটা শুরু হচ্ছে একটা সাধারণ ছুটির দিনের চেনা আনন্দ দিয়ে। মধ্যপ্রদেশের জবলপুর শহর থেকে ঠিক 1 ঘন্টার দূরত্বে নর্মদা নদীর তীরে রয়েছে একটা মনোরম জায়গা, বার্গি ড্যাম বোটিং পয়েন্ট। 1988 সালে তৈরি হওয়া এই বিশাল ড্যামের ব্যাকওয়াটারে পর্যটকদের মূল আকর্ষণ ছিল নর্মদা কুইন নামে একটি দোতলা বিলাসবহুল ক্রুজ। প্রতিদিনের চেনা রুটিন অনুযায়ী এই ক্রুজটি পর্যটকদের নিয়ে ওয়াটার বডিতে একটা সুন্দর চক্কর কেটে 45 মিনিটের মধ্যে ঘাটে ফিরে আসতো। এই পুরো ব্যবস্থার টিকিট কাউন্টার ছিল পাশেই অবস্থিত মাইকেল রিসর্টে, যা সরাসরি মধ্যপ্রদেশ সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের অধীনে পরিচালিত হতো। অর্থাৎ পরোক্ষভাবেই পুরো ক্রুজ রাইড এবং পর্যটকদের সুরক্ষার দায়িত্ব কিন্তু ছিল স্বয়ং প্রশাসনেরই কাঁধে। কিন্তু 2026 সালে 30শে এপ্রিলের সেই বিশেষ দিনটিতে সকাল থেকে প্রকৃতির মেজাজটা একটু অন্যরকম ছিল। একটু খেয়াল করুন তো, গরমের দিনের এই অদ্ভুত অস্বস্তি, চেনা বাতাস হুট করে ঠান্ডা হয়ে যাওয়া, গ্রামের যে কোনো বয়স্ক মানুষ দেখলেই বলে দিতে পারেন যে আজ বড়সড় কোনো ঝড় আসবে। শুধু প্রকৃতির ইশারা নয়, আমাদের দেশের আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডি কিন্তু সেদিন সকালেই স্পষ্ট ভাষায় ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছিলেন। ইয়েলো অ্যালার্টের পরিষ্কার মানে হলো যে কোনো মুহূর্তে আবহাওয়া মারাত্মক রূপ নিতে পারে, তাই খোলা জায়গায় বা জলের অ্যাক্টিভিটি থেকে দূরে থাকুন। কিন্তু আসল ঘটনাটা এখান থেকেই শুরু, যেখানে ট্যুরিজম ডিপার্টমেন্ট এই অফিসিয়াল ওয়ার্নিংকে সম্পূর্ণ অবহেলা করে দেদার টিকিট বিক্রি চালু রাখলো। তখন ঠিক বিকেল 5:15, মানুষের ভিড় উপচে পড়ছে আর ক্রুজের পাইলট মহেশ প্যাটেল ইঞ্জিন স্টার্ট করলো। নিয়ম অনুযায়ী এমন বড় ক্রুজে একজন পাইলটের সাথে অন্তত 2 জন হেল্পার থাকা বাধ্যতামূলক, কিন্তু সেদিন মহেশের সাথে ছিল মাত্র একজন ক্রু মেম্বার, যার নাম ছোটেলাল। ক্রুজটিতে তখন সাওয়ার হয়েছিলেন মোট 39 জন প্যাসেঞ্জার, যার মধ্যে 15-16 জনই ছিল নিষ্পাপ ছোট ছোট শিশু। ক্রুজটি যখন 5:16 জেটি ছেড়ে মাঝ নদীর দিকে এগিয়ে যাচ্ছে তখনও আবহাওয়া খুব একটা খারাপ ছিল না। সবাই ভেবেছিল আবহাওয়া দপ্তর তো কতই ওয়ার্নিং দেয়, সব কি আর সত্যি হয়? দেখতে তো চারপাশটা বেশ স্বাভাবিকই লাগছে, তাই না? কিন্তু কয়েক মিনিট পরেই সব কিছু বদলে গেল। নদীর একদম মাঝখানে ঠিক খামরিয়া আইল্যান্ডের কাছাকাছি পৌঁছানোর পর আবহাওয়া আচমকা রুদ্ররূপ ধারণ করলো। চারিদিক অন্ধকার করে ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শুরু হলো, সাথে আছড়ে পড়তে লাগলো বিশাল আকার ঢেউ। পরিস্থিতি এতটাই বিগড়ে গিয়েছিল যে খামরিয়া আইল্যান্ডের কাছে জল জীবন মিশনের প্রজেক্ট কর্মরত কিছু স্থানীয় শ্রমিক দূর থেকে বিপদ বুঝতে পেরে পাইলটকে চিৎকার করে বলেছিল ক্রুজটি এখানেই কিনারায় লাগিয়ে দিতে, কিন্তু পাইলট সেই কথায় কান না দিয়ে যখন ক্রুজটিকে ঘুরিয়ে বার্গি ড্যাম বোটিং পয়েন্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো তখনই ঘটলো মূল বিপর্যয়। একটা দানবীয় ঢেউ এসে আছড়ে পড়ল ক্রুজের গায়ে আর নিচের তলা ভেঙে হু হু করে জল ঢুকতে শুরু করলো। ঠিক এই মুহূর্তেই শুরু হলো আসল হাহাকার। লাইফ জ্যাকেট কোথায়? আমাদের বাঁচান! কিন্তু সেই লাইফ জ্যাকেটগুলো যেখানে ছিল সেই সত্যিটা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। জীবন আর মৃত্যুর সেই সন্ধিক্ষণে মানুষ যখন জানতে পারলো যে লাইফ জ্যাকেটগুলো নিচের তলার একটি স্টোর রুমে তালাবন্ধ অবস্থায় রয়েছে, তখন শুরু হলো একটা নির্মম লড়াই। 3 জন যাত্রী কোনো মতে গিয়ে সেই স্টোর রুমের তালা ভাঙলেন, কিন্তু ভেতরে গিয়ে দেখলেন সব লাইফ জ্যাকেট প্লাস্টিকের প্যাকেটে মুড়ে শক্ত করে প্যাক করা রয়েছে। সেই পলিথিন ছিঁড়ে যখন জ্যাকেটগুলো উপরে আনা হলো তখন শুরু হলো চরম কেড়েকুড়ে নেওয়ার পালা। কারণ যখন নিজের প্রাণ বাঁচানোর প্রশ্ন আসে তখন কেউ আর অন্যের কথা ভাবে না। এই চরম আতঙ্কের মাঝেও বোটের ওপরে থাকা মানুষেরা লক্ষ্য করলেন একটা অদ্ভুত দৃশ্য।
জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে মানুষ যখন পাগলের মতো ছটফট করছে, তখন ওই বিপদের মুখে বোটের ওপর থাকা সবাই এক ছুটে গিয়ে জমা হলেন ক্রুজের ওপরের তলায়, অর্থাৎ ওপেন ডেকে। মানুষ ভেবেছিলেন নিচে থাকলে তো আগে ডুবে মরতে হবে, তার চেয়ে ওপরে যাওয়াই ভালো। কিন্তু একটু খেয়াল করুন, এখানেই লুকিয়ে ছিল পদার্থবিদ্যার এক মারাত্মক ফাঁদ, যা এই বিপর্যয়কে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। তদন্তে ডিস্ট্রিক্ট কালেক্টর স্বয়ং জানিয়েছিলেন যে এই দুর্ঘটনাটা শুধু বড় ঝড় বা ঢেউয়ের জন্য ঘটেনি। এর পেছনে একটা বড় কারণ ছিল সেন্টার অফ গ্র্যাভিটির ভারসাম্য সম্পূর্ণ বিগড়ে যাওয়া। সহজ ভাষায় বুঝতে গেলে সেন্টার অফ গ্র্যাভিটি হলো যে কোনো বস্তুর ওজনের এমন একটা কেন্দ্রবিন্দু যা জিনিসটাকে সোজা রাখতে সাহায্য করে। বোট আর ক্রুজের নিয়ম হলো এই ওজনের কেন্দ্রবিন্দুটা যতটা নিচের দিকে আর জলের কাছাকাছি থাকবে, বোট তত বেশি স্থিতিশীল বা স্টেবল থাকবে। যেমন আপনারা মেলায় বা দোকানে এমন কিছু পুতুল দেখেন না, যেগুলোকে যতই ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করুন ওগুলো আবার নিজে থেকেই সোজা হয়ে দাঁড়িয়ে যায়, কারণ সেগুলোর সব ওজন নিচের দিকে ভরা থাকে। সাধারণ ট্রিপে যাত্রীরা যখন নিচের দিকে বসে থাকেন তখন ক্রুজের ভারসাম্য একদম ঠিক থাকে। কিন্তু সেই অভিশপ্ত বিকেলে যখন 41 জন মানুষ বেশিরভাগ ওপরে চলে গেলেন, তখন বোটের পুরো ওজনটাই শিষ্ট হয়ে গেল ওপরের দিকে, অর্থাৎ ওপরটা ভারী আর নিচটা হালকা হয়ে গেল। এখন পরিস্থিতিটা ভাবুন তো, এমনিতেই ক্রুজটির ভারসাম্য নষ্ট হয়ে গেছে, আর তার উপর যোগ হলো ঘন্টায় 50 কিলোমিটার বেগের ঝড় আর একের পর এক ধাক্কা দেওয়া ঢেউ। যদি সেন্টার অফ গ্র্যাভিটি নিচে থাকতো তাহলে বোটটা একটু হেলে গিয়েও আবার সোজা হয়ে যেতে পারতো, কিন্তু ওজন ওপরে চলে যাওয়ার কারণে সোজা হওয়ার সেই ক্ষমতাটাই যেন হারিয়ে গেল। ঢেউয়ের ধাক্কায় ক্রুজটি যখন একদিকে বেশি কাত হয়ে গেল, তখন নিচের তলার খোলা কিনারা দিয়ে হু হু করে জল ঢুকতে শুরু করলো, আর জল ভেতরে ঢোকার সাথে সাথে বোটের ব্যালেন্স পুরোপুরি নষ্ট হয়ে গেল। মানুষ তখন ভয়ে একদিক থেকে অন্যদিকে ছুটতে শুরু করেছে। ওজন বারবার একদিক থেকে অন্যদিকে যাচ্ছে, এবং ঠিক তখনই ক্রুজটি তার টিপিং পয়েন্ট বা সহ্য ক্ষমতার একেবারে শেষ সীমা পার করে এক লহমায় সম্পূর্ণ উল্টে গেল। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডিটা ঘটলো তাদের সাথে যারা নিচে ফেসে গিয়েছিল। বোটটা উল্টে যাওয়ার কারণে নিচের তলার লোকেদের বেরিয়ে আসার সব রাস্তা বন্ধ হয়ে গেল, আর ক্রুজটি প্রায় 20 মিটার গভীর জলের নিচে তলিয়ে গেল। এখানে কিন্তু সব দোষ ফিজিক্স বা প্রকৃতির ছিল না, দোষটা ছিল নিয়মের চরম অবহেলার। কারণ বোটে এমন কোনো ট্রেন্ড ক্রু মেম্বারই ছিল না যে বিপদের সময় মানুষকে শান্ত করতে পারত, সবাইকে উপরে জমা হতে বারণ করত কিংবা সঠিক সময়ে লাইফ জ্যাকেট পরাতে পারত। অথচ ঘটনার পর পাইলট মহেশ প্যাটেল দাবি করেছিলেন যে ট্যুরিস্টরা নাকি বোটের মধ্যে নাচ গানার ছবি তুলতে এতটাই ব্যস্ত ছিল যে জ্যাকেট দেওয়া সত্ত্বেও তারা নাকি পরতেই চায়নি। কিন্তু এখানেই ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে যায়। দুর্ঘটনার সার্ভাইভার বা বেঁচে থাকা যাত্রীদের বয়ান শুনলে স্পষ্ট বোঝা যায় যে পাইলটের এই দাবি কতটা মিথ্যা ছিল। যাত্রীরা জানিয়েছিলেন শেষ মুহূর্তে তাদের নিজেদেরই তালা ভেঙে জ্যাকেট বের করতে হয়েছিল। তবে এই তদন্তে সবচেয়ে বড় আর হৃদয় বিদারক টুইট সামনে আসে তখন, যখন উদ্ধারকারী দল জলের তলা থেকে এক মা আর তার ছেলের লাশ উদ্ধার করে। দেখা যায় মৃত্যুর ঠিক আগের মুহূর্তে ওই মা নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের লাইফ জ্যাকেটের ভেতরেই ছেলেকে ঢুকিয়ে জাপটে ধরে রেখেছিলেন। তাও কেন বাঁচানো গেল না তাদের? লাইফ জ্যাকেট থাকার পরেও কেন এতগুলো প্রাণ চলে গেল? তবে কি আমরা সুরক্ষার নামে যা ব্যবহার করছি তা আসলে একটা বড় স্ক্যাম? লাইফ জ্যাকেটের আসল বিজ্ঞানটা একটু বুঝতে হবে। এটা শুধু পিঠ আর বুকে জড়িয়ে রাখা একটা মোটা বর্ম নয়, এর আসল ম্যাজিকটা লুকিয়ে থাকে এর ভেতরে থাকা হালকা ফেনা বা ফোমের মধ্যে, যা মানুষকে জলের ওপর ভাসিয়ে রাখে। একটা সঠিক লাইফ জ্যাকেটের ডিজাইন এমনভাবে করা হয় যে একজন মানুষ যদি জলে পড়ে অজ্ঞানও হয়ে যায়, তাও এই জ্যাকেটের কলার তার মাথার ঘাড়কে এমনভাবে সাপোর্ট দেবে যাতে তার মুখ সবসময় আকাশের দিকে থাকে এবং সে অনায়াসে শ্বাস নিতে পারে। একে টেকনিক্যাল ভাষায় বলা হয় সেলফ রাইডিং। কিন্তু বার্গি ড্যামের সেই দুর্ঘটনায় যে 13 জন মারা গেলেন, তাদের মধ্যে 8 জনের শরীরে কোনো লাইফ জ্যাকেটই পাওয়া যায়নি। এর মানে পরিষ্কার যে শেষ মুহূর্তে চরম তাড়াহুড়ার মধ্যে অনেকেই জ্যাকেট ঠিক মতো পরতেই পারেনি। ভাবুন তো, জ্যাকেটের বকল বা বেল্ট যদি শরীরের সাথে টাইট করে বাঁধা না থাকে, তবে জলে পড়ার সাথে সাথেই জলের ধাক্কায় জ্যাকেট মাথা গলে বেরিয়ে যাবে আর মানুষটা জলে তলিয়ে যাবে। আবার অনেক সময় বড়দের জ্যাকেট বাচ্চাদের পরিয়ে দিলে সেটাও শরীর গলে পিছলে যায়। তবে মা আর ছেলের ক্ষেত্রে ঘটনাটা ছিল আরও মর্মান্তিক। তদন্তে জানা যায় যখন ক্রুজটি উল্টে যায় তখন তারা দুজনে বোটের ভেতরের কেবিনে আটকে পড়েছিলেন। আর এখানেই লুকিয়ে আছে লাইফ জ্যাকেটের একটা বড় মারাত্মক অন্ধকার দিক।
বন্ধ কেবিন বা উল্টে যাওয়া বোটের ভেতরে যদি আপনি লাইফ জ্যাকেট পরে থাকেন, তবে তার ভাসিয়ে রাখার ক্ষমতা বা বুয়ান্সি আপনাকে উল্টে ছাদের দিকে চিপকে দেবে, যার ফলে আপনি সাঁতার কেটে দরজা বা জানলা দিয়ে বেরোনোর চেষ্টাও করতে পারবেন না। কিন্তু আসল ঘটনাটা এখান থেকেই শুরু। এই পুরো দুর্ঘটনাটা কি শুধুই একটি প্রাকৃতিক বিপর্যয় বা মানুষের ভুল বলে এড়িয়ে যাওয়া যায়? তদন্তের ফাইল যত খুলতে লাগলো ততই স্পষ্ট হলো যে এই নর্মদা কুইন ক্রুজটি আসলে আইনিভাবে বর্গি ড্যামের জলে নামারই কোনো যোগ্যতা রাখত না। এটা কোনো ছোটোখাটো সুরক্ষার অভাব ছিল না, এটা ছিল দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের সরাসরি অবমাননা। একটু পিছন ফিরে তাকালে দেখা যাবে যে 2023 সালে ভোপালের একজন পরিবেশ কর্মী সুভাষী পান্ডে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটিতে একটি মামলা দায়ের করেছিলেন। তার অভিযোগ ছিল এই মোটর চালিত ক্রুজ আর বোটগুলো চলার কারণে জলাশয়ের জল এবং জলের ভেতরে জীববৈচিত্র্য মারাত্মকভাবে ধ্বংস হচ্ছে। এনজিটি হলো এমন একটি বিশেষ আদালত যা শুধু পরিবেশ সংক্রান্ত আইনি মামলাগুলো দেখে। সুভাষবাবুর আবেদন খতিয়ে দেখে আদালত একটি ঐতিহাসিক রায় দেয় যে নর্মদা নদী সহ রাজ্যের কোনো প্রধান ওয়াটার বডিতে এমন ডিজেল বা ইঞ্জিন চালিত কোনো বড় ক্রুজ চালানো যাবে না। মধ্যপ্রদেশের ট্যুরিজম ডিপার্টমেন্ট যখন এই নির্দেশককে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, তখন 2024 সালের মার্চ মাসে দেশের সর্বোচ্চ আদালতও এনজিটির রায়কেই বহাল রাখে। আদালত স্পষ্ট করে দিয়েছিল যে শুধুমাত্র মানুষের হাত বা পায়ে চালানো প্যাডেল বোটই চলতে পারবে, কোনো মোটর চালিত ক্রুজ নয়। কিন্তু ট্যুরিজম ডিপার্টমেন্ট স্বৈরাচারী মনোভাব দেখিয়ে দাবি করলো তাদের কাছে নাকি এমন কোনো অফিসিয়াল অর্ডার আসেইনি। এখানেই ব্যাপারটা আরও অস্বস্তিকর হয়ে ওঠে। এই পুরো ব্যবসাটা কিন্তু কোনো সাধারণ প্রাইভেট ঠিকাদার চালাচ্ছিল না, এটা সরাসরি চালাচ্ছিল মধ্যপ্রদেশের সরকারের নিজস্ব ট্যুরিজম কর্পোরেশন। অর্থাৎ যে প্রশাসনের ওপর আইন রক্ষা করার দায়িত্ব ছিল, তারাই আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন এই মৃত্যু ফাঁদ জলের বুকে নামিয়ে যাচ্ছিল। একটা 20 বছরের পুরনো জরাজীর্ণ বোট, যার ইঞ্জিন থেকে শুরু করে বডি সব কিছুই অকেজো হয়ে পড়েছিল, কিন্তু কয়েকটা টাকার লোভে সেই সত্যকে কিভাবে ধামাচাপা দেওয়া হলো এবং দুর্ঘটনার ঠিক 2 মাস আগে রিসর্ট ম্যানেজমেন্টের পাঠানো একটি গোপন চিঠি কিভাবে পুরো সিস্টেমের মুখোশ খুলে দিল, সেটা শুনলে আপনি চমকে যাবেন। দুর্ঘটনার ঠিক 2 মাস আগে অর্থাৎ 1 মার্চ মাইকেল রিসর্টের ম্যানেজমেন্ট সরাসরি মধ্যপ্রদেশের ট্যুরিজমকে একটি অত্যন্ত জরুরি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে স্পষ্ট ভাষায় লেখা ছিল, এই ক্রুজটি আর জলে নামানোর মতো অবস্থায় নেই, এটি একটি জীবন্ত টাইম বম। হায়দ্রাবাদ থেকে আসা মেরিন বিশেষজ্ঞদের একটি টিম এই ক্রুজটি পরীক্ষা করে একটি অফিসিয়াল রিপোর্ট জমা দিয়েছিল। সেই রিপোর্টে সতর্ক করে বলা হয়েছিল যে বোটের ইঞ্জিনগুলো মারাত্মক পুরনো হয়ে গেছে আর এর কোনো স্পেয়ার পার্টস বাজারে আর পাওয়াই যায় না। বিশেষজ্ঞদের স্পষ্ট পরামর্শ ছিল যে যাত্রীদের নিরাপত্তার খাতিরে এই ক্রুজের ইঞ্জিন এখনই বদলে ফেলা হোক। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সেই লিখিত ওয়ার্নিং ফাইলের নিচে চাপা পড়ে রইল আর টাকার লোভে ক্রুজটিকে নর্মদার বুকে ভাসিয়ে দেওয়া হলো। এখানেই শেষ নয়, তদন্তের জল যত এগোতে লাগলো, সিস্টেমের আর্থিক দুর্নীতির এক চরম নোংরা স্বরূপ সামনে চলে এলো। একটু খেয়াল করুন তো, সেই বিকেলে ক্রুজটিতে মোট 41 জন মানুষ সওয়ার ছিলেন, যার মধ্যে 39 জনই ছিল সাধারণ পর্যটক। কিন্তু সরকারি খাতা চেক করে দেখা গেল টিকিট কাটা হয়েছিল মাত্র 29 জনের। এখন প্রশ্ন হলো, বাকি 10 জন যাত্রী কার অনুমতিতে এবং কিভাবে ক্রুজে উঠলেন? প্রতি টিকিটের দাম ছিল 200 টাকা, তাহলে সেই অতিরিক্ত টাকা কার পকেটে গেল? এই ব্ল্যাক টিকিটিং আর বেআইনি এন্ট্রি প্রমাণ করে যে সেখানে সুরক্ষার কোনো নিয়মই মানা হতো না, বরং এক শ্রেণীর সরকারি কর্মচারী নিজেদের পকেট ভরাতে ব্যস্ত ছিলেন। আসলে আমাদের দেশের সরকারি অবহেলার সবচেয়ে বড় রোগ হলো চলে যাবে অ্যাটিটিউড। টিকিটে গরমিল হচ্ছে, চলে যাবে। 20 বছর পুরনো লক্কর ঝক্কর ইঞ্জিন চলছে, চলে যাবে। লাইফ জ্যাকেট প্লাস্টিকের প্যাকেটে ভরে তালাবন্ধ রাখা হয়েছে, চলে যাবে। এই চলে যাবে নামক মারণ রোগটি এই দেশের হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যুর আসল কারণ। মোরবি ব্রিজের বিপর্যয় থেকে শুরু করে বার্গি ড্যামের এই ক্রুজ দুর্ঘটনা, সব জায়গায় ঘাতক কিন্তু একটাই, আর তা হলো সিস্টেমের চরম উদাসীনতা। যখনই কোনো বড় ডিজাস্টার ঘটে, তখন আমরা একে প্রাকৃতিক দুর্ঘটনা বলে দায় এড়িয়ে যাই, কিন্তু তলিয়ে দেখলে দেখা যায় যে এগুলো আসলে প্রশাসনিক গাফিলতি। কিন্তু সেই বিকেলের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতাটা কে করেছিলেন? সেই মানুষটি যার ওপর এই 39 জন মানুষের জীবন বাঁচানোর সবচেয়ে বড় দায়িত্ব ছিল। যখন ক্রুজটি ডুবতে শুরু করলো, যখন চারিদিকে বাচ্চা আর মহিলাদের কান্নায় আকাশ বাতাসে ফেটে যাচ্ছিল,
তখন পাইলট মহেশ প্যাটেল একবারের জন্য পিছে ফিরে তাকায়নি। সে অন্য কোনো যাত্রীকে বাঁচানোর চেষ্টা তো দূরের কথা, নিজের প্রাণ বাঁচাতে সবার আগে জলে ঝাঁপ দেয় এবং সাঁতার কেটে পাড়ে পালিয়ে যায়। একজন অভিজ্ঞ ক্রু মেম্বার হিসেবে যেখানে তার শেষ মুহূর্ত পর্যন্ত যাত্রীদের গাইড করার কথা ছিল, সেখানে সে অসহায় মানুষদের মৃত্যুর মুখে ফেলে রেখে কাপুরুষের মতো নিজের জীবন বাঁচালো। ভাবুন তো, যে সিস্টেম টাকার লোভে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিল, আর যে পাইলট মাঝ নদীতে যাত্রীদের ডুবিয়ে দিয়ে পালিয়ে গেল, তাদের কি কোনো শাস্তি হলো? এই ঘটনার পর জবলপুর কোর্ট স্বয়ং উদ্যোগী হয়ে যে কড়া পদক্ষেপ নিয়েছিল তা পুরো প্রশাসনকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু আইন কি পারল সেই 13টি হারিয়ে যাওয়া প্রাণকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে? কিভাবে এই অভিশপ্ত নদীর বুক থেকে এক এক করে উদ্ধার করা হলো সেই নিথর দেহগুলো? আর তদন্তের শেষ রিপোর্টে কী এমন সত্য বেরিয়ে এলো যা শুনলে আপনি শিউরে উঠবেন? এই সব কিছু নিয়েই আসছে এই ডকুমেন্টারির শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে। এই মর্মান্তিক ট্র্যাজেডির পর মধ্যপ্রদেশের জবলপুর কোর্ট স্বয়ং উদ্যোগী হয়ে সুয়োমোটো বা স্বতঃপ্রণোদিত সংজ্ঞান নেয়। আদালত এই ঘটনাটাকে সাধারণ দুর্ঘটনা হিসাবে না, বরং দেখে ক্রিমিনাল নেগলিজেন্স বা অপরাধমূলক অবহেলা এবং নরহত্যার সমতুল্য অপরাধ বলে গণ্য করে। আদালতের কড়া নির্দেশে পুলিশ পাইলট মহেশ প্যাটেল এবং হেল্পার ছোটেলালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির মারাত্মক সব ধারায় এফআইআর দায়ের করে। কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, যদি এই চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভবিষ্যতে যে কোনো বোট চালক বা ক্রিউ মেম্বার বিপদের সময় সাধারণ মানুষকে মাঝ নদীতে ডুবিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার সাহস পাবে। কিন্তু আইন হয়তো পরে অপরাধীকে শাস্তি দিতে পারবে, কিন্তু যে 13টি তাজা প্রাণ অকালে ঝরে গেল, তাদের আর কোনো দিনও ফিরে আনা সম্ভব নয়। তদন্তের ফাইনাল সামারি যদি আমরা দেখি, তবে এই পুরো ডিজাস্টারের পেছনে 4টে মূল কারণ খোদ সরকারি রিপোর্টে উঠে এসছে। প্রথমত, আবহাওয়া দফতরের স্পষ্ট ইয়েলো অ্যালার্ট থাকা সত্ত্বেও মাইকেল রিসর্টের লোভী ম্যানেজমেন্টের বোট রাইড চালু রাখা। দ্বিতীয়ত, বিশেষজ্ঞদের স্পষ্ট ওয়ার্নিং উপেক্ষা করে 20 বছর পুরনো অকেজো ইঞ্জিনের ক্রুজ জলের বুকে নামানো। তৃতীয়ত, 41 জন মানুষের নিরাপত্তার জন্য বোটে মাত্র একজন হেল্পার রাখা, আর কোনো প্রফেশনাল ট্রেনিং পর্যন্ত ছিল না। আর চতুর্থ ও সবচেয়ে মারাত্মক কারণটি হলো আপৎকালীন লাইফ জ্যাকেটগুলো যাত্রীদের না পরিয়ে নিচের তলায় এক অন্ধকার ঘরে তালা বন্ধ করে রাখা। এই 4টে অপরাধের চেন রিয়াকশান কেড়ে নিল 13 জন মানুষের জীবন। একটু খেয়াল করুন যে প্রশাসনের এই চলে যাবে মানসিকতার খেসারত দিতে গিয়ে একটি সাজানো পরিবার আজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সরকার হয়তো পরে মৃতদের পরিবারের জন্য কয়েক লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে, কিন্তু ভাবুন তো, কোনো মায়ের কোল খালি হওয়া বা কোনো সন্তানের চিরতরে অনাথ হয়ে যাওয়ার মূল্য কি মাত্র কয়েক লাখ টাকায় মাপা সম্ভব? এই 13 জন মানুষের মৃত্যু আসলে আমাদের পুরো সিস্টেমের গাফিলতির এক জ্বলন্ত প্রমাণ। এই দুর্ঘটনা আমাদের শিখিয়ে দিয়ে গেল যে কোনো ওয়াটার রাইডে ওঠার আগে নিজের সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে। বোটের লাইফ জ্যাকেট আছে কিনা বা তা সঠিকভাবে পরা হচ্ছে কিনা, সেটা আমাদের নিজেদেরই যাচাই করে নেওয়া দরকার। আপনার কি মনে হয়, বর্গি ড্যামের এই দুর্ঘটনাটা কি শুধু একটা প্রাকৃতিক দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে আমাদের প্রশাসনিক সিস্টেমের লোভ আর বড় কোনো অপরাধ লুকিয়ে আছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আজকের এই ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি আপনার চোখ খুলে দিয়ে থাকলে এবং সচেতনতা বাড়াতে সাহায্য করলে ভিডিওটা প্রচুর লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন বাস্তব সত্য, রহস্য আর ঐতিহাসিক ঘটনার গভীরে যেতে নিয়মিত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি তন্ময় বিশ্বাস, দেখা হবে পরের ভিডিওতে।